আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, ইদানিং বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সারা পৃথিবীতেই অনেক কিছুই ঘটে যাচ্ছে, অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই ট্রাম্পের শপথ গ্রহণ থেকে শুরু করে বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকদের উপরে নির্যাতন থেকে শুরু করে অনেক বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা আমার দেশে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, একটা দুঃখজনক ঘটনা, সেটা হলো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ তারা তাদের দাবির জন্য একটা আন্দোলন করতেছিলেন, কিন্তু আন্দোলনটা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু সেই আন্দোলনের উপরে কেন পুলিশ এরকমের নির্মম ভাবে আক্রমণ করলো এবং সেখানে সম্মানিত শিক্ষকদের রক্ত ঝরালো, এটাই হচ্ছে জানার বিষয় বা বোঝার বিষয়। আমরা দীর্ঘ প্রায় 15.5 বছর এক স্বৈরাচারের অধীনে ছিলাম। আমরা অনেক হত্যা, খুন, গুম, নির্যাতন, রক্ত ঝরা আমরা দেখেছি। নতুন করে আর কোনো রক্ত ঝরা আমরা চাচ্ছিলাম না, বা নতুন করে এই ধরনের কোনো কিছু আর ঘটুক বাংলাদেশে তা আমরা চাচ্ছিলাম না। একটু শান্তির জন্যই মানুষ এই 15 বছর আন্দোলন করেছে এবং সর্বশেষে 5ই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু তারপরও কেন এ ধরনের একটা ঘটনা ঘটলো? এখানে যে সম্মানিত উপদেষ্টা যারা ছিলেন তারা তাদের সাথে বসে, তাদেরকে ডেকে তাদের সাথে বসে একটা সমঝোতা করতে পারতেন। যদি এই মুহূর্তে তাদের সুযোগ সুবিধাগুলো বাড়ানো নাও যেত, তাহলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে সময় নিয়ে একটা সমাধানের পথে যেতে পারতেন। কিন্তু তা না করে কেন শক্তি প্রয়োগ করা হলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ সদ্য বিদায়ী স্বৈরাচারের পরে মানুষ যে শান্তিপূর্ণ জীবন চাচ্ছিল, সেখানে এটা একটা বড় বাধা। আর অন্যদিকে দেশের ভিতরে এবং দেশের বাহির থেকে বাংলাদেশের শত্রুরা বিভিন্ন রকম ভাবে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাও সরকারকে দেখতে হবে এবং ভাবতে হবে। অন্যদিকে মিস্টার ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরেই, শপথ গ্রহণের পরেই কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো সারা পৃথিবীতেই বেশ আলোচিত। যে সিদ্ধান্তগুলো অনেক সময় বিতর্কিত হয়, কারণ ট্রাম্প এর আগেও যখন ক্ষমতায় ছিলেন তিনি অনেক কাজ করেছেন যেগুলো সারা পৃথিবীতেই বিতর্ক সৃষ্টি করেছে। তিনি যে কথা বলেছেন সেটা হচ্ছে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে বের করে নিয়ে যাবেন। এটা অবশ্যই একটা দুঃসংবাদ আমি মনে করি, যদি বের করে নিয়ে যায়। তার সাথে সাথে তিনি আরো বলেছেন পৃথিবীতে যত সাহায্য দিত আমেরিকা থেকে, সেই সাহায্যগুলো 3 মাসের জন্য তিনি বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র ইসরায়েলকে সাহায্য দিবেন এবং বাংলাদেশে রোহিঙ্গাদের সাহায্য দিবেন, এছাড়া তেমন কোনো সাহায্য তিনি আর দিবেন না। এটাও একটা দুঃসংবাদ, কারণ জাতিসংঘের যে উইংস গুলো আছে, জাতিসংঘের যে সংস্থাগুলো আছে, এগুলোর আমেরিকাই হচ্ছে সর্বোচ্চ দাতা সংস্থা বা সর্বোচ্চ সাহায্য সংস্থা। কারণ আমেরিকা যে পরিমাণ সাহায্য করে পৃথিবীর অন্যান্য দেশ তারা সে পরিমাণ সাহায্য করে না জাতিসংঘের সেই উইংসগুলোকে। কিন্তু পৃথিবীতে অনেক বড় বড় দেশ আছে, তারা অনেক বড় বড় কথা বলে, শক্তি দেখায়, কিন্তু তারা আমেরিকার মতো এতটা সাহায্য করে না। এখন আমেরিকা যে এই ঘোষণাটা দিল যে আর কোনো সাহায্য করবে না, এতে আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু মানুষ খুশি হয়েছে, কিছু মিডিয়া খুশি হয়েছে। তাদের খুশিতে দেখলাম যে তারা বর্ষার দিনে কই মাছ যেরকম লাফালাফি করে, তারা সেরকম লাফালাফি করতেছে। তারা অত্যন্ত খুশি হয়েছে। যদি সারা পৃথিবীতে সাহায্য না আসে, তাহলে সারা পৃথিবীর একটা বড় অংশ খুবই বিপদের মধ্যে পড়ে যাবে। তার ভিতরে একটা হচ্ছে সারা পৃথিবীতে যত এইডস এর রোগী আছে তাদেরকে ঔষধ কেনা বাবদ আমেরিকা একটি বিশাল সাহায্য করত, সেই সাহায্যটা বন্ধ হয়ে যাবে। সেটা একটা দুঃখের বিষয়। কিন্তু এতেও সেই আমাদের পার্শ্ববর্তী দেশের সেই মানুষগুলো তাদের মন মানসিকতা অনুযায়ী তারা খুব খুশি হয়েছে এটা যে আমেরিকা সাহায্য দিচ্ছে না। আমি কালকে দেখলাম কিছু ভিডিও তারা বের করেছে, বাংলাদেশ আর কোনো সাহায্য পাবে না, বাংলাদেশের সাহায্য বন্ধ করে দিচ্ছে, ডক্টর ইউনূসের সাথে আমেরিকার সাথে বনিবনা হচ্ছে না। এই হাবল তাবল বলেই যাচ্ছে তারা, যেগুলা তারা আগেও করেছে, এরকমেরই অর্থহীন যত প্রলাপ তারা বকে যাচ্ছে। কিন্তু এখানে সুসংবাদ হলো
সারা পৃথিবীর সাহায্য বন্ধ হয়ে গেলেও রোহিঙ্গাদের যে সাহায্য সেটা কিন্তু বরাদ্দ থাকবে, সেটা কিন্তু আছে। অর্থাৎ এই ক্ষেত্রে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেক্ষেত্রে অনেক কিছুই পরিবর্তন হয় না। কারণ আমেরিকা তার পররাষ্ট্রনীতিতে অটল থাকে, সারা পৃথিবীকে তারা যে দৃষ্টিভঙ্গিতে দেখে সেটা তারা ঠিক রাখার চেষ্টা করে, সেই অনুযায়ী রোহিঙ্গাদের যে সাহায্যটা সেটা বরাদ্দ থাকবে। আর কি কারণে ডোনাল্ড ট্রাম্প এই যে 3 মাসের জন্য 90 দিনের জন্য যে সাহায্য বন্ধ করে দিলেন, কেন দিলেন? সেটা হচ্ছে এখন সে সমস্ত কিছুই পর্যালোচনা করে তার মতো করে তার প্রশাসনে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কিভাবে এগুলা পরিচালনা করবে সেগুলা তারা গুছিয়ে নেবেন, এই জন্য 3 মাসের জন্য বন্ধ করে দিয়েছেন। কিন্তু এটা অবশ্যই একটা দুঃসংবাদ সারা পৃথিবীর জন্যই। এখন দেখার বিষয় হচ্ছে যে এরপরে বাংলাদেশের জন্য কি আছে বা কি নেই, আমেরিকা কি করতে চায়। আমাদের পার্শ্ববর্তী দেশ যদিও খুব খুশি হচ্ছে বা তারা মনে মনে স্বপ্ন দেখতেছে যে ট্রাম্প আসছে, বাংলাদেশের উপরে বিপদ হবে এবং ইন্ডিয়াকে নিয়ে তারা খুব নাচবে, আসলে তা নয়। কারণ আমেরিকা অলরেডি তাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করে ফেলেছে, তারা ইন্ডিয়া থেকে বেরিয়ে গিয়ে এখন পাকিস্তানমুখী হয়েছে। সুতরাং যেহেতু পাকিস্তানমুখী আমেরিকার পররাষ্ট্রনীতি হয়েছে, সুতরাং এখানে ইন্ডিয়াকে অবশ্যই মাসুল দিতে হবে। সে মাসুলটা কিরকম হতে পারে? আমরা যেরকম 80-র দশকের গোড়ার দিকে দেখেছি কিংবা 90-র দশকের গোড়ার দিকে আমরা দেখেছি যে ইন্ডিয়াতে সেই পাঞ্জাবে যে যুদ্ধ কিংবা কাশ্মীরে যে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ, সেরকম আবার কিছু হলেও হতে পারে। কারণ এদিকে 7 সিস্টার্সে একের পর এক ঘটনা ঘটতেছে, মণিপুরে আগুন জ্বলতেছে, আবার অন্যদিকে সেই পাঞ্জাব কাশ্মীর তারাও স্বাধীনতা চাচ্ছে। যদি কোনরূপ কোনো কিছু বিশ্বের যে রাজনীতি আছে সেই রাজনীতি যদি এই দিকে দৃষ্টি ফেলে তাহলে অন্য কিছু হলেও হয়ে যেতে পারে। তাই এখানে ভারতের খুশি হওয়ার কিছু নেই। ভারত যদিও মুখে মুখে বাংলাদেশকে এতটা বছর বন্ধু বন্ধু বলেছে, আর বাংলাদেশের যতটা ক্ষতি করার ততটাই করেছে। কারণ বাংলাদেশকে একমাত্র ভারত ছাড়া আর কেউ কোনো ক্ষতি করে না, একমাত্র ভারত ছাড়া বাংলাদেশে আর সকলেই বন্ধু। আর ভারত বাংলাদেশকে বন্ধু বলে বাংলাদেশ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে গেছে, বাংলাদেশের মানুষের সুখ নষ্ট করে দিয়েছে, বাংলাদেশের সুখ নষ্ট করে দিয়েছে, জাতিটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল তারা, বাংলাদেশের স্বাধীনতাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। কেন সফল হয়নি এর পিছনে ভারতও জানে এবং বাংলাদেশের মানুষ অনেকেই জানে, আমরা জানি যে কি কারণে হয়নি। তাই আগামীতে ইনশাআল্লাহ আমাদের দেশ আরো সমৃদ্ধ হবে, সমৃদ্ধশালী হবে, আমাদের দেশ আরো শক্তিশালী হবে। আগামীতে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি যে নির্বাচনটা অতি তাড়াতাড়ি হোক। যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশটা তত তাড়াতাড়ি স্ট্যাবল পর্যায়ে চলে যাবে। নইলে এখন যেরকম হচ্ছে, যার ক্ষমতা যত বেশি সে তত বেশি নিজেকে শক্তিশালী মনে করে ক্ষমতা ভোগ করতেছে এবং তার স্বার্থ আদায় করে নিচ্ছে। এগুলা থেকে বেরিয়ে আসা উচিত। এই জন্য অতি সত্বর নির্বাচন দেওয়া উচিত। কারণ 15ই আগস্টের যে আন্দোলন হয়েছে, আন্দোলনের যে স্পিরিট ছিল, যে চেতনা ছিল, যে উদ্দেশ্য ছিল, তার কোনো কিছুই করতে পারে নাই বর্তমান সরকার। সেজন্য ডক্টর ইউনূসকে কেউ দায়ী করি না আমরা। দায়ী হচ্ছে এর ভিতরের সর্ষের ভিতরে ভূত আছে, যে ভূতগুলো শেখ হাসিনা সহ ভারত বসিয়ে দিয়ে গিয়েছিল, তারা এখনো দেশের ভিতরে আছে, তাদেরকে বের করা যায়নি, যার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। আর এগুলোকে একটি নির্বাচিত সরকার ছাড়া বের করা কোনোভাবেই সম্ভব না। কারণ বর্তমান সরকারটা সর্বস্তরের মানুষের সমর্থনে বসেছে ঠিকই, কিন্তু তারা দুর্বল, কারণ তাদের কোনো সংগঠন নেই। আর এদিকে সমন্বয়করা তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ঝামেলা করার চেষ্টা করতেছে, দেশের ভিতরে অনৈক্য সৃষ্টির চেষ্টা করতেছে। তারা বিএনপির মহাসচিবের একটি বক্তৃতা, যথাযথ ছিল বক্তৃতাটা, যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, নিরপেক্ষ হতে হবে, নইলে সে নির্বাচনটা নিরপেক্ষ হবে না। যদিও ছাত্রদের ভিতর থেকে 3 জন সরকারের ভিতরে এখন আছে, তারা যদি সরকারের ভিতরে থেকেই নির্বাচন করে, তারা যদি নতুন দল গঠন করে, তাহলে নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে, কি হবে, সেটা বোঝার আর বাকি কিছুই থাকে না। তাই আমরা সকল দ্বিধা বিভক্তি ভেদাভেদ ভুলে আমরা সকলেই দেশের জন্য কাজ করব, দেশের পক্ষে থাকব এবং
দেশকে ভালোবাসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।